বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আদিগন্ত বিস্তৃত নীল আকাশ, তার তলায় সাদা কাশফুলের মেলা, নদীর ছলাচ্ছল, আম জাম কাঁঠালের ছায়া সুনিবিড় শান্তির নিট। আর নিশ্চয়ই মনে পড়ে সেই স্বপ্নালু চোখের এক ছোট্ট কিশোর অপুকে। কিন্তু তিনি যে এত ভালো অতিপ্রাকৃত গল্প লিখতেন সে ধারণা আমার ছিল না, যতদিন না শুনলাম তাঁর তারানাথ তান্ত্রিকের গল্পগুলি। তারানাথ তান্ত্রিকের দুটি গল্প তিনি লিখে গেছিলেন, তারপর সেই ধারার গল্পগুলিকে এগিয়ে নিয়ে যান তাঁরই সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। না, আজকের গল্পটি তারানাথ তান্ত্রিকের গল্প নয়, তবে এই গল্পটিও যে সেই ধারারই এ কথা বললে অত্যুক্তি হয় না। আসুন আজকে অনেকদিন পর আপনাদের শোনাবো এই ধারারই একটি গল্প, বিরজা হোম ও তার বাধা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই ধারারই অন্যান্য তারানাথ তান্ত্রিকের গল্পগুলিও। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, বিরজা হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা। অনেকদিন আগের কথা, খুলনা বোয়ালে কদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বের হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন। বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতই করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূব উত্তর কোণে। বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদেরও উস্কানি তাতে আছে 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার মেঘ করেছে। মুরলী মুকুজ্জে, এই নামেই তিনি ও অঞ্চলে ছাত্রদের মধ্যে কুখ্যাত, গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে। স্কুলে ছুটি দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূর যাবে, ছাতি আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে একথা বলতে দ্বিধা বোধ করত। কিন্তু সকলেই জানে মুরলী মুকুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাতো মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখেছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম।
মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাত মেঘা, মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রোস্ট্র্যাটোস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে, মনসুনের আগে হাওয়া যাবে ঘুরে পূবে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পর বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে? সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা আবার কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবতই তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে। গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন, লাগে তাক, না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন আসুন, দুজনেই আমার বাড়িতে মাস্টারবাবুরা, আসুন দেখাই। গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি এক্কেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোট। রাত্রে ঘুমোইনি। গোপীবাবু কেবল বলেছিলেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার আর ভুল। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জগডুমুরের ডালের বাড়তি সমিধ এক পাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো, তামার টাটে নারায়ণশিলা, সিঁদুর, বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টারবাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত, পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। বলুন না কয়েকটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম
আমার এক যজমান বাড়ি, সেইটাই বলি। একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক। ঝড় উঠল, খুব ঠান্ডা হাওয়ার। ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ জমিয়ে গল্প শোনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়, এমন আমি অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। অজ পাড়াগা, ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাওবেরে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গচিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকের নদীতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময়ে আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন দিয়ে মেখে। ভৈরব চক্রবর্তীর বিপদনিক, তাঁর মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম, ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনো দিব্যি দাঁতের জোর। এই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে যে বাড়িতে উঠব, সেখানে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল বোঝা যায়। গলায় একরাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল। মেয়েটির গায়ে বেশ জ্বর। বেশ জ্বর, তা প্রায় 103-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, হ্যাঁ, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। আরে লোকটি পড়লো কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব
গোড়াতেই এর লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে। তবে কি হোম করব না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটিকে মেয়ে মানুষ যেন দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্যে বিরজা হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে একটা মেয়ে মানুষ আসবে কোত্থেকে? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কর্ম নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজলো। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটা সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের উপর একখানা ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকে সে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম, পরে তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনে। রান্না করতে করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত নিলাম হাঁড়ি থেকে আস্ত কলার পাতায়। তারপর খেতে বসলাম। খেতে বসার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে যেন আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশি হয়েছে, বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামই নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ কোঁচ শব্দে আমাকে ওদিকে একবার তাকাতে হয়েছিল। তখন তো কই অত বড় তাল গাছ? কই না, দেখিনি। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ? ও কি
আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ নয়, এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি, আর তত বড় হাত পা সেই মাপে। মাথাটা যেন ঢাকাই চালার মতো, চোখ দুটো আগুনের ভাঁটার মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, এ তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম, দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল, শাল, নারকেল গাছের মতো তেঠেঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো। একবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও যেন দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে আছে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার আড়ালে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাত্রে দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না পরের দিন। আমি অপদেবতা অনেক দেখেছি, পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাতো, কিন্তু সে যে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি। পড়লেই হয়ে যেত, দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। এই ধরো 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, না, কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রুগী মেয়েটি মারা গিয়েছে। তক্ষুনি এ ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা এই গল্পটি। এই ধরনের আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলে তারানাথ তান্ত্রিকের বেশ কয়েকটি গল্প আছে, গল্পগুলি শুনে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আগামী শনিবার ঠিক সন্ধে 7:15 হাজির হয়ে যাব এই ধরনেরই অন্য একটি গল্প নিয়ে। নমস্কার।